হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব ভেরিয়েবলস নিয়ে এবং কি টাইপের ডেটা টাইপস আছে এবং ডেটা টাইপস কিভাবে ইউজ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের ভেরিয়েবলস এবং ডেটা টাইপস নিয়ে কোনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে আপনাদের পুরোপুরি সলভ হয়ে যাবে এবং এগুলো কেন কিভাবে ইউজ হয় আপনারা প্রপারলি জানতে পারবেন। আমি ফার্স্টে এটা থিওরিক্যালি দেখাবো, তারপর আমি সরাসরি কোড ব্লকসে কোডের দেখাবো। তো আমার এই ভিডিওটা বড় হতে পারে, তো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনার ভেরিয়েবলস এবং ডেটা টাইপ নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমি সরাসরি চলে যাচ্ছি স্লাইডে। তো ভেরিয়েবলস এবং ডেটা টাইপ নিয়ে আমরা দেখব। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবলটা কি? নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে ভেরিয়েবলের জায়গায় আমি একটা বালতি দিলাম কেন। ভেরিয়েবলকে আপনি বালতির সাথেই চিন্তা করতে পারেন। এটা আমি আমার যখন পরীক্ষায় প্রথম সি শিখি তখন আমি ভাইভাতে বলেছিলাম যে ভেরিয়েবল কি স্যার জিজ্ঞেস করেছিল, তখন বলেছিলাম যে বালতি। তখন বলছে তুমি যে বালতি বলছো তো এটার সমাধান বলো, তুমি কিভাবে এটাকে বালতি বলতে পারো, যদি তুমি সেটা বলতে পারো তাহলে তোমাকে আমি ফুল মার্কস দিব। তো আমি সেটা কিভাবে বলেছিলাম সেটা আমি বলি। তো বালতিতে চিন্তা করেন, আমরা বালতিতে কি রাখি? মূলত পানি রাখি, তাই তো? তো এখানে যে বালতি, তাই বালতিতে আমরা যখন পানি পানি রাখবো তখন কি পানি বালতির মধ্যে জায়গাটা দখল করবে, তাই তো? তার মানে কি করে, এই বালতিটা পানিটাকে স্টোর করে রাখে। ভেরিয়েবল ঠিক এইরকমই। ভেরিয়েবল যে ডেটা আছে, আমরা বিভিন্ন টাইপের ডেটা, তো এইগুলোকে স্টোর করে রাখে। আমরা একটু চলে যাই, ডেফিনিশনে চলে যাই। তার মানে কি, ভেরিয়েবল আর containers for storing data values like numbers, characters. Characters কি? A, B, C, D এগুলো যত টাইপের আছে এগুলো হলো characters। আর নাম্বার কি? 1, 2, 3, 4, এটা যে কোনো নাম্বার হতে পারে। তো আমরা কি করি, ভেরিয়েবলটা কি করে, কন্টেইনার হিসেবে কাজ করে। ধরেন ভেরিয়েবলটাকে বালতি বালতি ধরেন, মানে বাকেট। তো বাকেটটা কি করছে, বাকেটটা হলো পানি স্টোর করছে। তো ঠিক এভাবেও আপনি ভেরিয়েবলটাকে যদি বালতি হিসেবে ধরেন তাহলে ভেরিয়েবলটা কি স্টোর করছে, এই যে এখানে স্টোরিং ডাটা, তার মানে ডাটা স্টোর করছে। তার তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে এখানে বালতি আর ভেরিয়েবল আর একই জিনিস। কারণ কি, এক জায়গায় বালতি পানি স্টোর করছে, অন্যদিকে ভেরিয়েবল কি ডাটা স্টোর করছে। তো এখানে আমরা দেখি, এই যে এখানে এটা একটা বালতি যেটা নাম হলো ভেরিয়েবল, আর এখানে ডেটা যেটাকে আপনি পানি হিসেবে ধরতে পারেন। তার মানে কি করছে, এই বালতির ভিতরে যে আমি পানিটা ঢালি তার কি হচ্ছে, এই বালতি যে আছে যেটা নাম যে ভেরিয়েবল, সেটা কি করছে, এই পানি মানে ডাটাটাকে স্টোর করছে, মানে রাখছে। তো আমরা সামনে যদি যাই, ধরেন a equal to 5, তাহলে এ কি, এ কে আমরা একটা ভেরিয়েবল ধরি, নাম হলো এ। এটা কি সমান সমান 5। তার মানে কি হচ্ছে, এই যে 5টা, তার এই 5টা এর ভিতর স্টোর হয়ে যাচ্ছে। আমরা আরেকটু সামনে যাই তাহলে বুঝতে পারবো। ধরেন একটা বালতি নিলাম যেটার নাম কি ভেরিয়েবল এ, মানে এ নামে একটা ভেরিয়েবল নিলাম, মানে নর্মাল ভাষা বালতি নিলাম। তো কি করবে, এর একটা 5, এটাকে আমরা ডেটা হিসেবে ধরি। তো ডাটাটা কি করবে, এই তো এখানে এই 5 যে ডেটাটা, এখানে আমরা যখন a equal to 5 দিয়েছি তখন এখানে এই যে 5 যে নাম্বারটা, ভ্যালুটা বা ডেটাটা, এটা ওই যে ভেরিয়েবল যে a আছে সেটার ভিতরে স্টোর হচ্ছে। তার মানে কি, a equal to 5 মানে এখন যদি a এর মান আমরা দেখি, a সমান সমান 5, তার মানে কি বালতির ভিতর কি আছে, পানি আছে। পানিটা কি, এই যে এটা 5 হলো বা পানি হিসেবে ধরেন যদি, তাহলে কি ভেরিয়েবল এর ভিতরে 5টা স্টোর অবস্থায় আছে। এখন কথা হলো,
আমরা তো নর্মালি 5J এটা তো আমরা নর্মালি প্রিন্ট করাতে পারি, তাই তো? আমরা নর্মালি 5 যে আমরা প্রিন্টএফ দিয়ে যে প্রিন্ট করাই, সরাসরি 5 দিয়ে আমি কাজ করতে পারি। আমার কেন ভেরিয়েবলের দরকার, এখন আমরা সেটাই দেখব। কেন ভেরিয়েবল আমাদের দরকার? ধরেন আমি প্রিন্ট করতে চাচ্ছি, এখানে অনেকগুলো যাত্রী আছে, তো যাত্রীর যে টিকিট সেগুলো হলো এরকম 400 এখানে ধরেন 5জন আছে যাত্রী, তো 5জনই যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে 5জনই কি 400 5টা 400 হলো। এরকম যদি 10,000টা থাকে, 10,000 যদি আমার কাস্টমার থাকে, তো 10,000 কাস্টমারের জন্যই এখানে যে আমরা প্রিন্ট করব যে 400। এখন কি চাচ্ছে, এখন ধরেন তেলের দাম বেড়েছে, যে জ্বালানি তেল, তো সেই জন্য আপনার পেট্রোলের দাম বাড়ার কারণে আপনার যে গাড়ির যে মালিক আছে, উনি কি করলেন, উনি 400-র জায়গায় 600 টাকা দিয়ে দিলেন, 600 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিলেন। তখন আপনাকে বললেন, আপনি ধরেন একজন ইঞ্জিনিয়ার, আপনাকে বললেন যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনাকে বললেন যে আপনি দয়া করে এই যে এখানে টিকিট প্রাইস যে 400 আছে, এই জায়গায় সবগুলো 600 দিয়ে দেন, আমি 600 দিতে চাচ্ছি। তো আপনার কি করতে হবে, আপনার এখন কি করতে হবে, আপনার কষ্ট করে একটা একটা করে এরকম 5টা যে আছে 5টাতেই 600 লিখতে হবে। আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি, এই তো 600 করে লিখতে হবে। এখানে ধরেন এখানে 600, এখানে 600, তাই তো? এরকম করে যদি 1000টা থাকে, 1000টাতে আমার 600 দিতে হবে। তো এটা কিন্তু খুবই ঝামেলার একটা ব্যাপার। আপনি যদি এরকম 10,000 যদি 600 বানাতে চান, তা আপনার অনেক অনেক টাইম ওয়েস্ট হবে এবং আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ এতগুলো ডাটা একসাথে মানে চেঞ্জ করা খুবই কঠিন একটা ব্যাপার হবে। তখন কি, তখন আপনার হেল্প করতে পারে ভেরিয়েবলস। কিভাবে হেল্প করতে পারে, এই তো এখানে আমি ইন্টিজার দিলাম, ইন্টিজারটা কি এটা আমি পরে বলছি, আপনি একটা ডেটা টাইপস ধরে রাখেন, এটা আমি পরে বলছি। আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম কি, প্রাইস। খেয়াল করবেন, আমি বারবার বলছি, খেয়াল করবেন, এখানে একটা আমি ভেরিয়েবল দিয়েছি। এই যে প্রাইস, যে আমরা যে আগে বাকেট দেখিয়েছিলাম, মানে বালতি দেখিয়েছিলাম, এটা বালতির মতো তুলনা করেন। এই যে একটা বালতি, এই বালতির নাম কি, প্রাইস, যেটা ভেরিয়েবল। এখন কি, এটার মান আমি 600 দিলাম, তার মানে কি 600 মানটা এটার মধ্যে স্টোর হয়ে গেল, তার মানে প্রাইস ইকুয়াল টু 600। তো এখন কি করব, এখন যদি আমি এখানে প্রাইস দিই, এখানে যদি আমি সবগুলো প্রাইস দিই, এখানে যদি প্রাইস দিই, প্রাইস, PRICE, আমি ফার্স্টে যদি এইভাবে প্রাইস দিয়ে রাখি, তাহলে কি করবে, তার মানে কি হবে, এখানে আমি প্রাইজের মান চেঞ্জ করলেই এখানে যতগুলো ডেটা আছে, এখানে যদি 10,000 20,000 ডেটা থাকে, এখানে যে লাইন থাকে, সবগুলো একসাথে 600 হয়ে যাবে। তার মানে কি দেখাচ্ছে, আমার একটা একটা করে যে বারবার চেঞ্জ করা হতো, সেটার কোনো দরকার পড়ছে না। তার মানে আমি একটা প্রাইস ভেরিয়েবলের মাধ্যমে আমি এক জায়গায় চেঞ্জ করার কারণে আমি একসাথে 10,000 লাইনের ডেটা আমরা চেঞ্জ করতে পারছি। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ ব্যাপার ভেরিয়েবল। তো এভাবেই আমরা খুব সহজে ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। এখন আমরা ডেটা টাইপস নিয়ে চিন্তা করব। এখন আমরা কি, আমরা যে এখানে প্রাইস যে নাম্বারটা দিয়েছি, এটা কিন্তু এক ধরনের ডেটা, তাই তো? তো ডাটা কিন্তু এক ধরনের হয় না, ডাটা কিন্তু বিভিন্ন টাইপের হয়। তো বিভিন্ন টাইপের কি হয়, আর ডেটা গুলো হতে পারে ক্যারেক্টার, হতে পারে কোনো স্ট্রিং, হতে পারে স্ট্রিং বলতে হলো আপনার কোনো লেখা আর কি, একসাথে অনেকগুলা মাল্টিপল ক্যারেক্টার্স থাকবে, সেটাকে আমরা স্ট্রিং বলি আর কি, সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো এরকম থাকতে পারে আপনার দশমিক কোনো মান থাকতে পারে। তো আমরা সেইগুলো ক্ষেত্রে আমরা ডেটা টাইপস জানবো। তো এখন কি, ডেটা টাইপস কেন দরকার পড়ে, এখন ডেটা টাইপস ধরেন
আপনার প্রথম ক্ষেত্রে হলো আপনি ধরেন কোনো কিছু ইন্টিজার মান, আই মিন আপনি কোনো একটা নাম্বার নিতে চাচ্ছেন, তখন আপনি একভাবে দিলেন। আপনি যদি কোনো দশমিকের মান নিতে চান তাহলে আপনার অন্য টাইপের ডেটা লাগবে। তো এগুলোর জন্যই ডেটা টাইপস প্রয়োজন। এখন যে আমি বালতি হিসেবে চিন্তা করি, বালতি, এখন বালতিতে ধরেন আমার বড় একটা বালতি আছে, সেখানে যদি আমি 1 গ্লাস পানি ঢালি তাহলে কি হবে? আপনার পানি একদম তলানি পর্যন্ত ঠেকবে বালতির ভিতরে যে পানিটা, কিন্তু উপরে অনেক স্পেস থাকবে। তার মানে কি অনেকটা স্পেস আমার নষ্ট হলো। এই 1 গ্লাস পানির জন্য আমি খুব ছোট যদি একটা বালতি ইউজ করতাম তাহলেও কিন্তু হতো, কিন্তু আমার এটা অনেক বড় বালতি ইউজ করতে হয়েছে। তো এই একটা ব্যাপার আছে। তো এখন যদি আবার চিন্তা করেন আপনার ছোট বালতি, ধরেন এটা 5 লিটারের বালতি, এটা তুই 5 লিটার, আপনার কাছে আছে 10 লিটার পানি, আপনি যদি সেখানে স্টোর করতে চান বালতির ভিতরে যে পানিটা আছে, তখন কি হবে? জিনিসটা ওভারফ্লো হবে। ওভারফ্লো যদি হয় তখন আপনি অর্ধেক ডেটা স্টোর করতে পারবেন না। তার মানে কি আপনার তখন গার্বেজ ভ্যালু শো করবে। গার্বেজ ভ্যালু কি সেটা বলে রাখি, গার্বেজ ভ্যালু হলো যখন আপনি কোনো একটা ডেটা নিয়ে কাজ করবেন, এই ডেটাটা যদি সঠিক আউটপুট দিতে না পারে বা যদি মানে তার ওভারফ্লো হয়ে যায়, তখন এটা কি করবে? একটা উল্টাপাল্টা মান শো করবে। তো আমি চলে যাই ডেটা টাইপে চলে যাই। তো কি কি টাইপের ডেটা টাইপস আছে? আছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস, এটা আছে প্রাইমারি ডেটা টাইপস, এটা সেকেন্ডারি ডেটা টাইপস। তো আমরা ফার্স্টে দেখব যে প্রাইমারি ডেটা টাইপস নিয়ে। তো প্রাইমারি ডেটা টাইপস কি? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এগুলো হলো ইন্টিজার ক্যারেক্টারস। এগুলো হলো আমাদের প্রাইমারি ডেটা টাইপস। তো আমি চলে যাই, এখানে যে লেখা আছে যে ইন্টিজার, এখন কি আমরা যে বলেছিলাম যে বালতির কথা, তো বালতিগুলো কি করে? পানি স্টোর করে। ঠিক এরকমই আমাদের যে ভেরিয়েবল গুলা, এগুলোও কিন্তু ডেটা স্টোর করে। কোথায় স্টোর করে? মেমোরিতে স্টোর করে। তো মেমোরিতে যে স্টোর করে, তো মেমোরি তো অবশ্যই আমরা বাইট হিসেবে চিন্তা করি, যদি 8 বাইট নিয়ে কাজ করে মেমোরি গুলো। তো এখানে আমরা যে শর্ট ইন্ট, এখানে 2 বাইট নিয়ে কাজ করছে। ইন্টিজার হলো 4 বাইট নিয়ে কাজ করছে। লং ইন্টিজার 4 বাইট নিয়ে কাজ করছে। ক্যারেক্টার হলো 1 বাইট নিয়ে কাজ করছে। ডাবল হলো 8 বাইট নিয়ে কাজ করছে। এবং ফ্লোট হলো 4 বাইট নিয়ে কাজ করছে। তো এটা কিভাবে কাজ করে আমরা সামনে দেখতে পারবো। এই তো এখানে ক্যারেক্টার, আমি কি বলেছিলাম? ক্যারেক্টার 1 বাইট নিয়ে কাজ করছে। এই তো মানে মেমোরির 1 বাইট, একটা বাইট নিয়ে কাজ করবে। তো এখানে কি? এখানে যে ওয়ান বাইট, তো 1 বাইট হলে কি আমরা দেখতে পারবো? এই তো এখানে, এই যে এখানে মেমোরি একটা বাইট নিয়ে কাজ করছে। তো আমরা দেখি ইন্টিজার, ইন্টিজার কত বাইট নিয়ে কাজ করছে? ইন্টিজার 4 বাইট নিয়ে কাজ করছে। এই যে এখানে 4 বাইট নিয়ে কাজ করছে। তো 4 বাইট নিয়ে কাজ করলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, এই যে এটা এখানে ইন্টিজার ওর ফ্লোট, মানে এই দুইটাই 4 বাইট নিয়ে কাজ করে। মেমোরি যে 1 2 3 4 5 6 7 8, 8টা বাইটের মধ্যে 4 বাইট নিয়ে কাজ করে, মানে এখানে মেমোরি 8টা বাইট নিয়ে কাজ করছে। আমরা এখানে দেখি ফ্লোটেও সেম, এই যে 4 বাইট নিয়ে কাজ করছে। তো ডাবল এখানে কি? 8 বাইট নিয়ে কাজ করে। আমরা যদি অনেক বড় একটা ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের ডেটা টাইপস এর ডাবল ইউজ করতে হবে। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি কার্ডের 1 2 3 4 5 6 7 8, 8 বাইট নিয়ে কাজ করছে। তো আমরা এখন সরাসরি কোড ব্লকসে গিয়ে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা সম্পর্কে। আমরা যে কোনো কাজ প্র্যাকটিক্যালি করলে খুব ভালো করে জিনিসটা বোঝা যায়। তো আমরা ফার্স্টে কি করতে হবে? যেখানে ফাইল দেখতে পাচ্ছি, ফাইলে গিয়ে এমটি ফাইল দিতে হবে। এখন আমি আগে ফাইলটা সেভ করে ফেলি। ভেরিয়েবলস নামে সেভ করব, ABLES and data ডট সি। আপনারা অবশ্যই খেয়াল করবেন, আমি আবার বলছি, আপনার কোনো ফাইলের নাম যখন লিখবেন, লাস্টে এক্সটেনশন যেটা থাকবে সেটা অবশ্যই ডট সি দিবেন, মাস্ট।
যদি না দেন তাহলে প্রোগ্রাম কিন্তু রান করবে না। তো আমরা কি আবার হ্যাশ দেই studio.h stdio.h এবার একটা মেন ফাংশন নিব। আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিই, আশা করি আমি দেখতে পাচ্ছেন। এখন যেহেতু ইন্টিজার দিয়েছি তার মানে আমাদের একটা অবশ্যই রিটার্ন টাইপ দিতে হবে, যেটা আমরা দিব হলো রিটার্ন 0, যেন মানে আমাদের যে প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে কিনা সেটা বোঝার জন্য দিতে হবে রিটার্ন 0। এবং লাস্টে ডেফিনেটলি আমাদের সেমিকোলন দিতে হবে, না হলে কিন্তু এরর শো করবে। তো এখন কি করব, এখন আমরা প্রথম ভেরিয়েবলের ইন্টিজার টাইপ নিয়ে কথা বলবো। আমি যে ডাটা টাইপের কথা বলেছিলাম সেখানে কিন্তু ইন্টিজার ছিল, তো ইন্টিজার নিয়ে কথা বলবো। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে এখানে এই যে ইন্টিজার ছিল, এই তো ইন্টিজার ছিল, এই যে ইন্টিজার 4 বাইট নিয়ে কাজ করে। তো আমরা ইন্টিজার নিয়ে কাজ করব। তো আমরা একটু কমেন্টে লিখে দিই, ডাবল স্ল্যাশ দিলাম ইন্টিজার ডাটা টাইপস। ওকে, এখন ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে একটা আমি কি টাইপের ডাটা নিতে চাচ্ছি সেটা আমার ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি ইন্টিজার টাইপের ডাটা নিতে যাচ্ছি। তো ইন্টিজার টাইপের ডাটা কোনগুলো, যেগুলো 1 2 3 4 এরকম যতগুলো থাকবে এগুলোর জন্য আমরা ইন্টিজার ডাটাই ইউজ করে থাকবো। তো আমরা একটা ফার্স্টে ভেরিয়েবলের নাম লিখি, তার আগে আমাদের কি টাইপের যে ভেরিয়েবলটা নিব সেটা আগে ডিক্লেয়ার করতে হবে। তো আমি ধরেন ইন্টিজার টাইপের কোনো ভ্যালু লিখবো। এখন আমি ভেরিয়েবলের নাম লিখবো, ধরেন আমি নাম্বার লিখলাম, নাম্বার। এখন ইকুয়াল টু 5, তার মানে কি আমি যে নাম্বারটা লিখলাম, নাম্বারটা হলো একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, যেটাতে কি হবে 5 স্টোর হবে। মানে যখন নাম্বার ইকুয়াল টু 5 দিব তার মানে এখানে যে নাম্বার এখন 5 হয়ে যাবে। তো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো প্রিন্ট এফ। এখন আমরা প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তাহলে আমরা একটু স্লাইডে চলে যাই, তাহলে সুবিধা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে ফরম্যাট স্পেসিফায়ার। তো স্পেসিফায়ার কি করবে, আমরা যদি কোনো ইন্টিজার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে। আপনারা ভালো করে খেয়াল করেন আমি কি বলছি। এই যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি, এখানে যে পার্সেন্ট ডি পার্সেন্ট ইউ এরকম যে আছে, এটার কি গুরুত্ব আপনারা এখন বুঝতে পারবেন। যে আমরা যে ইন্টিজার মান নিয়ে কাজ করি, ইন্টিজার মান নিয়ে কাজ করলে পার্সেন্টেজ ডি দিতে হবে, না হলে সেটা কাজ করবে না। তো আমাদের কি পার্সেন্টেজ ডি নিয়ে কাজ করতে হবে। এখন কি, এখন আমি যে ইন্টিজারটা যে আছে ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের, সেটা আমরা কিভাবে প্রিন্ট করাবো, সেটা প্রিন্ট করার জন্য আপনার ফার্স্টে দুইটা ডাবল কোলন দিতে হবে, তাই তো দিলেন। দিয়ে আমরা কি বলেছিলাম পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপের যে ভ্যালুগুলো এগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি পার্সেন্টেজ ডি দিতে হবে, পার্সেন্টেজ ডি দিব, দিয়ে একটা কমা দিব। আর অবশ্যই পার্সেন্টেজ ডি এর ভিতর ভিতর বলতে আমি বুঝাচ্ছি যে দুইটা যে ডাবল কোলন আছে সেটার ভিতরে পার্সেন্টেজ ডিটা দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। আপনি আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করেন। এখন কি করব, আমি যে এই যে নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি, এখানে আমি নাম্বার লিখব। তো নাম্বার লিখলাম,
লিখে অবশ্যই আমাদের এখানে লাস্টে সেমিকোলন দিতে হবে, না হলে এরর শো করবে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখব নাম্বার 5 দেখাচ্ছে। আমরা একটু দেখি। এই তো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এই যে এখানে 5 শো করছে। তো আমি এখানে কি নাম্বার দিলাম কিন্তু 5 কেন শো করছে? এটার কারণ হলো এই যে ভেরিয়েবলটা নিয়েছি, এই 5 যে মানটা, ধরেন এটা পানি, এই পানিটা কি এই বালতির মধ্যে স্টোর হয়েছে। তার মানে কি এই বালতিকে আমি যখন কল করব, যখন এখানে কল করব তখন কি করবে, এই যে পানিটা আছে এই পানিটা শো করবে। তার মানে কি এই যে ডেটাটা আছে, ডেটাটা এই নাম্বারের ভিতরে অ্যাসাইন হয়ে গিয়েছে। তো আমি যখন প্রিন্ট করব তখন সেটা এই যে নাম্বারটা বা ডেটাটা এটা শো করবে। তো আমি তো এখন ইন্টিজার নিয়ে দেখলাম। এবার আমরা দেখব কি নিয়ে, এবার ফ্লোট নিয়ে দেখব। এখন ধরেন আমি চাচ্ছি যে 5.00 এভাবে প্রিন্ট করুক। তো এইভাবে যে প্রিন্ট করতে চাই, আমরা এখানে যদি এখানে দিই, এখানে এটা কেটে দেব, না থাক, এটা থাকুক। আমরা একটু প্রিন্ট দিয়ে বুঝি তাহলে আর কি সুবিধা হবে। printf আমরা নিচে লাইন করার জন্য এখানে দিলাম, তার মানে কি নিউ লাইনে কাজ করবে। এটা আমাদের প্রিন্টের দরকার নাই। এখন আমরা কি করব, আমরা ফ্লোট মান নিয়ে কাজ করব, মানে দশমিকের ভ্যালু নিয়ে কাজ করব। তো কি float ফ্লোট ডাটা টাইপস UIPS। এখানে কি করব, ওইটাতে যদি আমরা ফ্লোট নিয়ে কাজ করি, আমরা একটু ইয়েতে চলে যাই, স্লাইডে চলে গেলে দেখব ফ্লোটের মান কি, এই যে ফ্লোট দিয়ে কাজ করব। এবং এটি কি পার্সেন্টেজ এফ। মানে ক্লিয়ার করার জন্য আবার একটু সামনে নিই, এই তো এখানে দেখতে পাচ্ছি যে ফ্লোটের যে মানটা, এই ফ্লোটের যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হলো পার্সেন্টেজ এফ। এখন আমি যদি চলে যাই, তো আমরা কি করবো, ফ্লোট লিখব। ফ্লোটের মান ধরেন নাম্বার 2 দিলাম। এখন আমি 5.000 দিলাম, 4টা 0 দিলাম। দেওয়ার পর এখন যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফ, তো আমি কি বলেছিলাম যে ফরম্যাট স্পেসিফায়ারে কি ইন্টিজারের ক্ষেত্রে ছিল পার্সেন্টেজ ডি, কিন্তু আমি যদি ফ্লোট নিয়ে কাজ করি তাহলে কি পার্সেন্টেজ এফ নিয়ে কাজ করব, পার্সেন্টেজ এফ এবং কমা দিয়ে কি নাম্বার 2। মানে একটু নিউ লাইন দিয়ে দিই। এখন যদি আমি প্রিন্ট করি কি দেখাচ্ছে, এই তো এখানে দেখাচ্ছে প্রথমটা হলো 5। 5 কেন দেখাচ্ছে, এই যে আমি ইন্টিজার মান নিয়েছি, এখানে পার্সেন্টেজ ডি দিয়ে কাজ করেছি, তখন কি এটা শুধু 5 দেখাচ্ছে। কিন্তু আমরা যখন ফ্লোট মান নিয়ে কাজ করব, মানে দশমিক মান নিয়ে কাজ করব, তখন ফার্স্ট আমাদের ফ্লোট দিতে হবে, তারপর নাম্বার দিয়ে নতুন একটা ভেরিয়েবল দিয়ে 5 পয়েন্ট এরকম অনেকগুলো জিরো দিয়েছি, 4টা জিরো দিয়েছি। তো যখন পার্সেন্টেজ এফ নিয়ে কাজ করব তখন এই যে নাম্বার 2, এই যে মানটা আছে এখানে 4টা আছে, ওখানে আরো 2টা অ্যাড হবে যেহেতু আমি পার্সেন্টেজ এফ দিয়েছি, মানে ফ্লোট মান শো করবে। তো এটা শো করার পর 5.6টা জিরো হবে। এখানে যে আমি এগুলো কেটে দিই, আমি যে নর্মাল রাখি, তারপরও দেখবেন 0.00 আসবে লাস্টে। দেখাই, এই তো। ও আচ্ছা, ফিল্টার এবং রান দিতে হবে।
তো মান আসছে। তো ঠিক এভাবে এখন আমি চাচ্ছি দশমিকের পর এখানে দুইটা মান আসতো, মানে 5 পয়েন্ট যে অনেকগুলো জিরো আছে সেটার জায়গায় কি শুধুমাত্র দুইটা জিরো থাকবে। তো এটার জন্য কি করব আমরা, কোনো খুবই সহজ, এখানে পার্সেন্টেজ যে এফটা আছে এটার জায়গায় একটা ডট দিব। আর এটা আমি যতগুলো লাস্টে মানে দশমিকের পর যতগুলো জিরো বা কোনো কিছু মান প্রিন্ট করাতে চাচ্ছি দশমিক পরের সংখ্যা, সেখানে তত দিতে হবে। আমি 2 দিতে যাচ্ছি। এবং 2 দিয়ে যদি প্রোগ্রাম রান করি, এই তো দেখবো এখানে এই যে 0.2 এফ দিয়েছি সেটার জন্য 5.00 প্রিন্ট হচ্ছে। এখানে আমি যদি ধরেন 3 দেই, তাহলে এখানে দশমিক পর 3টা জিরো প্রিন্ট করবে। দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দশমিকের পর 5 এর দশমিকের পর তারপর 3টে জিরো শো করছে। তো এইভাবে আমরা ফ্লোট মান নিয়ে কাজ করতে পারি। এবার আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো আপনাদের অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আমরা যখন প্রিন্টএফ এর পরে আমরা যে যে ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব তার ভিতরে যে মানে ডাবল কোলন যে আছে এটার ভিতরে অবশ্যই আমরা যে ফরেন স্পেসিফায়ার আছে সেটা ইউজ করব। এবং এই স্ল্যাশ এনটা যে আছে সেটা আমরা ইউজ করেছি আমরা পরবর্তী মানে নিউ লাইনে যাওয়ার জন্য। এর না হলে এটা 5.000 এগুলো পাশাপাশি প্রিন্ট হতো। এই এখান থেকে যে 2 নম্বর লাইনে যাওয়ার জন্য আমরা এনটা ইউজ করেছি। তো আমরা এখন যদি ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই তাহলে কি করব, ফার্স্টে CHAR ক্যারেক্টার লিখবো। ক্যারেক্টার লিখে ধরেন আপনি কোনো কিছু মাই লেটার দিলাম যেটার নাম ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমি কোনো একটা ওয়ার্ড প্রিন্ট করাতে যাচ্ছি। তো আমরা কি ওয়ার্ড প্রিন্ট করাবো, ধরেন কি লিখবো, ধরেন পি লিখবো শুধু। তো পি লেখার আগে আমাদের সিঙ্গেল কোলন দিতে হবে 2টা, দিয়ে সেটার ভিতর আমরা যে ওয়ার্ডটা প্রিন্ট করাতে চাইবো বা সেটা করতে চাইবো কাজ করতে চাইবো সেই ওয়ার্ডটা দিতে হবে। তাহলে কি করব, এখানে সিঙ্গেল কোলন দিব, কোলন দিয়ে এটার ভিতর আমরা ধরেন পি প্রিন্ট করতে যাচ্ছি, দিয়ে অবশ্যই লাস্টে সেমিকোলন দিতে। আমি বারবার বলছি সেমিকোলন যদি না দেন তাহলে কিন্তু কম্পাইলার রান করবে না, এরর শো করবে। এখন আমি যে প্রিন্ট এফ দিতে চাই, এখানে আবার সেম ডাবল সেমিকোলন দিলাম। এখানে আমরা পার্সেন্টেজ সি দিব, আমরা তারপরে একটু দেখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই তো ক্যারেক্টার নিয়ে যদি কাজ করতে চাই পার্সেন্টেজ সি, আমরা যদি এখানে যে ফ্লোট নিয়ে কাজ করেছি যে পার্সেন্টেজ এফ ছিল, ইন্টিজার নিয়ে যখন কাজ করেছি পার্সেন্টেজ ডি ছিল। তো আমরা চলে যাই, এখানে পার্সেন্টেজ সি দিব। কোথায় পার্সেন্টেজ হলো, শিফট চেপে তারপর 5 চাপ দিবেন তাহলে পার্সেন্টেজ চলে আসবে। পার্সেন্টেজ সি ছোট হাতের সি হবে, কমা মাই লেটার, তারপর সেমিকোলন। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, এই যে বিল্ড এবং রানে যদি ক্লিক করি, এই তো এখানে দেখাচ্ছে কি এই যে 5.000 আর এখানে যে সি মাই লেটার যে পি দিয়েছি এই যে এখানে পিটা শো করছে। ধরেন আমি পি অনেকগুলো পি দিলাম, তাহলে কি হবে, একটা পি শো করবে, কারণ এটা হলো ক্যারেক্টার নিয়ে কাজ করছে। একটা শুধুমাত্র ফার্স্টের যে ক্যারেক্টার সেটাই শো করবে। তো এখন আপনারা এগুলো দেখলেন, এখন আপনারা কিভাবে যে ভ্যালুগুলো ডিক্লেয়ার করতে পারেন, বিভিন্নভাবে করা যায় সেগুলো আপনারা দেখাবো।
তো ধরেন আমি এখানে যে ইন্টিজার ডেটা টাইপস নিয়ে কাজ করেছি, তো ফার্স্টে কি হয়েছে, ইন্টিজার দিয়েছি, মানে কি টাইপের ভেরিয়েবলটা নিতে চাচ্ছি সেটার জন্য। ধরেন ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিতে চাচ্ছি, তাহলে ইন্টিজার দিয়ে দিয়েছি, INT দিয়ে একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম হলো নেম এবং ইকুয়াল টু 5। এখন আমি ধরেন আমি 5টা কেটে দিলাম, 5। এখন 5টা আমি পরবর্তীতে অ্যাসাইন করতে চাচ্ছি। তো কিভাবে অ্যাসাইন করব, এই যে নাম্বার লিখবো, নাম্বার ইকুয়াল 5। এখন যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে দেখবেন আমার সেম ভ্যালু প্রিন্ট করাবে। আচ্ছা সরি, আর সেমিকোলন দিতে ভুল হয়েছে, সেমিকোলন দিতে হবে। এখন যদি রান করি কি দেখতে পারো, এই তো এখানে 5 শো করছে। তার মানে কি আমি এখানে কিন্তু ভ্যালুটা অ্যাসাইন করিনি, আমি নিচে এই যে ভেরিয়েবলের নামটা লিখে তারপর অ্যাসাইন করেছি, তখন তারপরও সেটা প্রিন্ট করেছে। তার মানে কি আমরা ভেরিয়েবলকে এভাবেও অ্যাসাইন করতে পারি। তো এরকম আমি ধরেন আরো আরেকটা ভেরিয়েবল নেব, দুইটা ভেরিয়েবলের মধ্যে কাজ করব। ধরেন আমি আরেকটা ভেরিয়েবল নিতে যাচ্ছি, ধরেন হ্যাঁ 5 নিলাম, নাম্বার ইকুয়াল টু 5 দিলাম, তাই তো। তো আরেকটা ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার ভ্যালু নিব, ভেরিয়েবল নাম্বার 2, তাই তো। নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার। এখন কি হবে, এখন যদি আমি নাম্বার 2টা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, দেখবো যে আমরা এই 5 যে আছে 5 প্রিন্ট করবে। দেখি আমরা, এই তো এখানে দেখতে পাচ্ছি এখানে 5 প্রিন্ট করছে। তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন 5 কেন প্রিন্ট করলো। এখন বলি আমি আপনাদের, যে আমি প্রথম একটা ভেরিয়েবল নিয়েছি যেটা হলো নাম্বার। তার মানে কি হচ্ছে 5 যখন অ্যাসাইন করেছি, তার মানে এই নাম্বারের ভিতরে যে 5 চলে গেল, তার মানে এখন নাম্বার বলা আর 5 বলা একই কথা। তো এখন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যেটা হলো নাম্বার 2। তো নাম্বার 2 আরেকটা ভেরিয়েবল, তো যখন নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার দিব, তার মানে যে এই যে নাম্বারটা এখানে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের যে 5 মানটা সেটা এই নাম্বার 2 এর ভিতর চলে যাবে। তখন যদি আমি নাম্বার 2 প্রিন্ট করতে চাই তাহলে আমরা 5 পাবো। তো ধরেন আমি আরো ভেঙে যদি বুঝাই, ধরেন নাম্বার 2 ইকুয়াল টু 7 নিয়েছি। তো এখন কি করব, এখন আমি যদি এখন ধরেন আমি নাম্বার 2 যে প্রিন্ট করি তাহলে দেখবো আমরা 7 প্রিন্ট করছে। আমরা একটু দেখি, রান করে, এই তো এখানে কি করছে, এখানে 7 প্রিন্ট করছে। তো এখন যদি আমি নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার দিই, এখন আপনারা বলেন কি প্রিন্ট করবে। নাম্বার 2 এখানে যেহেতু 2 দিয়েছি 7 প্রিন্ট করার কথা, তাই তো। কিন্তু এখানে 7 প্রিন্ট করবে না। কেন করবে না আমি বলি, এই যে নাম্বার 2 আমরা প্রথম দুইটা মান অ্যাসাইন করেছি দুইটা ভেরিয়েবলের ভিতর, এই যে নাম্বার এবং নাম্বার 2। তো যখন আমি নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার দিয়েছি, তার মানে নাম্বার 2 কত ছিল, 7 ছিল। কিন্তু আমি যখন নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার দিয়েছি, তার মানে এই যে নাম্বার যে ভেরিয়েবলটা সেটার ভিতরে যে 5 যে অ্যাসাইন করা ছিল সেটা কি করবে, এই যে 7 সেটাকে বাদ দিয়ে সেটা সরাসরি এই 5টা এই নাম্বার 2 এর ভিতর চলে আসবে। তার মানে কি হবে, এখানে যে নাম্বার 2 যে আছে 7 সেটা ওভাররাইট করে সেটা 5 এ 5 হয়ে যাবে। তার মানে কি আমরা এখানে যে মানটাই দিব নাম্বার 2 তে সেই মানটা আর প্রিন্ট করবে না, তখন করবে হলো এই নাম্বার 2 তখন হয়ে যাবে এই যে নাম্বার যে আছে সেটার ভ্যালুটা। আমরা একটু দেখি রান করে, তাহলে বুঝতে পারবো। এখানে 7 প্রিন্ট করার কথা কিন্তু প্রিন্ট করবে হলো 5।
এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 প্রিন্ট করছে। তো আমরা খুব সহজেই এইভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। তো আপনারা এই ভিডিওটা পুরোটা যদি দেখে থাকেন আশা করি আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে ডাবল নিয়েও কাজ করতে পারেন। ডাবল নিয়ে যে কাজ করেন এখানে জাস্ট কোনো কিছু করবেন না, যেন এগুলো কেটে দিই, কেটে দিই। এখানে ইন্টিজার জায়গায় ডাবল কিন্তু 8 বাইট নিয়ে কাজ করে। ধরেন আমি যে অনেকগুলো নাম্বার দিই, আমরা স্পেসিফায়ারটা দেখি, স্পেসিফায়ারটা হবে ডাবলের। এই তো এখানে %LF, আমরা যাই এখানে গিয়ে %D এর জায়গায় %LF দেব। এখন যে নাম্বারটা প্রিন্ট করি, এই তো মান আসছে। ডাবল মান যখন দিয়েছি তখন এই যে পুরোটা মান সহ এবং দশমিক মান সহ প্রিন্ট করাচ্ছে। তো আপনারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলো সম্পর্কে আইডিয়া হবে। এবং আমি যে কোডগুলো করেছি আপনারা এই কোডগুলো বারবার ট্রাই করবেন। আপনারা যদি এই কোডগুলো নিজে হাতে না করেন, এখন দেখে ঠিকই বুঝতে পেরেছেন কিন্তু পরবর্তীতে আপনাদের এগুলো মনে থাকবে না। তাই আপনাদের রিকোয়েস্ট থাকবে এগুলো বারবার প্র্যাকটিস করেন এবং প্লেলিস্টে গিয়ে প্রথম থেকে দেখা শুরু করুন। কারণ ফার্স্ট থেকে আমি অনেকগুলোই ব্যাখ্যা দিয়েছি যে এখানে কমেন্ট লাইন কেন ইউজ করেছি, এগুলো কিভাবে কাজ করছে। তো এগুলো যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে। তাই ফার্স্টে থেকে শুরু করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।